আজ আমরা এমন একটা গভীর বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় সম্পর্কিত আলোচনা করাটা বর্তমান সময়ে খুব জরুরি। আমরা নিজেদের জীবনে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার সাথে সাথে আমাদের শারীরিক এবং মানসিক অনেক পরিবর্তন আসে, কিন্তু সেই বিষয়টির যে কি নাম দেব সেই নামটা আমরা খুঁজে পাই না। আজ আমরা সেই নামটা খোঁজার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে ব্যাপারটি কি এবং এখান থেকে বেরোনোর উপায় কি। খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক হতে চলেছে। আজকের বিষয় হচ্ছে স্টকহোম সিনড্রোম। আগে আমরা জেনে নিই ব্যাপারটা কি, তারপর জানব এর নামের উৎপত্তি। স্টকহোম সিনড্রোম হচ্ছে একটি অত্যন্ত জটিল কিন্তু বিস্ময়কর মনস্তাত্ত্বিক অবস্থা। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি এমন মানসিক প্রক্রিয়া যেখানে কোনো অপহরণ, বন্দি দশা কিংবা নির্যাতনের শিকার ব্যক্তিরা নির্যাতনকারীকেই বা অপরাধীর প্রতি এক ধরনের সহানুভূতি, মায়া বা ইতিবাচক আবেগ অনুভব করতে শুরু করে। ব্যাপারটি আসলে কি? মনোবিজ্ঞানীদের মতে স্টকহোম সিনড্রোম হচ্ছে কোনো মানসিক রোগ নয়, বরং এটি একটি সার্ভাইভাল মেকানিজম বা বেঁচে থাকার আদিম কৌশল। যখন একজন মানুষের পালানোর কোনো পথ থাকে না এবং তার জীবন সম্পূর্ণভাবে অন্য একজনের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন মস্তিষ্ক নিজেকে শান্ত রাখতে এবং মৃত্যুর ভয় কমাতে অপরাধীর সঙ্গে একাত্মতা তৈরি করে। একে ট্রমাটিক বন্ডিং বলা হয়। এখানে একটি প্রশ্ন আসে যে এই ঘটনাটি কেন হয় এবং কিভাবে ঘটে। এই সিনড্রোমটি সাধারণত চারটি নির্দিষ্ট পরিস্থিতির মিশ্রণে তৈরি হয়। কি কি সেই চারটি পরিস্থিতি? প্রথমত হচ্ছে জীবনের হুমকি। ভিকটিম বিশ্বাস করে যে অপরাধী তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। 2 নম্বর, সামান্য দয়া। অপরাধী যদি ভিকটিমকে সামান্যতম ভালো খাবার দেয়, টয়লেটে যেতে দেয় কিংবা একদিন না মারে, তবে ভিকটিম সেই তুচ্ছ দয়াকে বিশাল কিছু মনে করে কৃতজ্ঞ হয়ে পড়ে। 3 নম্বর হচ্ছে বিচ্ছিন্নতা। ভিকটিম বাইরের জগৎ, পরিবার বা উদ্ধারকারীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে, ফলে অপরাধীর দৃষ্টিভঙ্গি তার একমাত্র সত্য হয়ে দাঁড়ায়। 4 নম্বর হচ্ছে অসহায়ত্ব। ভিকটিম যখন বুঝতে পারে যে পালিয়ে যাওয়া অসম্ভব, তখন সে অবচেতনভাবে অপরাধীকে খুশি করার চেষ্টা করে যাতে সে বেঁচে থাকতে পারে। এরপর আমরা আসছি ঐতিহাসিক পটভূমিতে, অর্থাৎ কোথা থেকে ব্যাপারটা এলো। এই শব্দটির উৎপত্তি হয়েছে 1973 সালে সুইডেনের রাজধানী স্টকহোমের একটা ব্যাংক ডাকাতি থেকে, যেখানে ডাকাতরা 4 জন ব্যাংক কর্মীকে 6 দিন ধরে আটকে রেখেছিল। মুক্তির পর দেখা যায় এই ভিকটিমরা পুলিশের ওপরেই ক্ষুব্ধ হয় এবং তারা ডাকাতদের বাঁচাতে আদালতে সাক্ষ্য দিতেও অস্বীকার করে। এমনকি তারা ডাকাতদের আইনি লড়াইয়ের জন্য তহবিলও গঠন করে। এই অদ্ভুত আচরণ দেখেই মনোবিজ্ঞানী নিলস ব্যাজের্ট এর নাম দেন স্টকহোম সিনড্রোম। এই যে ঘটনা, সেটা যে কেবলমাত্র স্টকহোমে হয়েছিল বা শুধুমাত্র ওই একটি ঘটনার নিদর্শনই আমরা পাই তা কিন্তু নয়। এরকম আরও অনেক ঘটনা রয়েছে ওই একই রকম। যেমন প্যাটি হার্স্টের ঘটনা। প্যাটি হার্স্ট ছিলেন একজন কোটিপতি প্রকাশকের উত্তরাধিকারী। তিনি অপহৃত হয়েছিলেন সিম্বাওয়েনিজ লিবারেশন আর্মি অর্থাৎ SLA নামে একটি গ্রামীণ গেরিলা দল দ্বারা। কিন্তু ঘটনার 2 মাস পরেই তাকে দেখা যায় অপহরণকারীদের সাথেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে একটি ডাকাতিতে। এমনকি পুলিশের কাছে ধরা পড়ার পরেও সে পারিবারিক পরিচয় গোপন রাখে। আদালতের এক পর্যায়ে যখন SLA এর প্রতি তার সহানুভূতির কথা সে প্রকাশ্যে জানায়, তখন 7 বছরের কারাদণ্ডের আদেশও তাকে তার অবস্থান থেকে সরাতে পারেনি। পরবর্তীতে মানসিক অসুস্থতার কথা বলে লি বেইলি নামে একজন উকিল তার মুক্তির ব্যবস্থা করে। এরপর আরও একটি রিসেন্ট ঘটনার কথা উল্লেখ না করলেই নয়, সেটি হলো স্টর্ন হর্নব্যাক। 2002 সালে মাত্র 11 বছর বয়সে স্টর্ন হর্নব্যাক নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল। 2 বছর পর অপহরণকারীর বাড়ির ভেতর থেকে যখন তাকে উদ্ধার করা হয়, তখন দেখা যায় অনেক সুযোগ থাকা সত্ত্বেও সে পালানোর কোনো চেষ্টাই করেনি। এমনকি তার কাছে ইন্টারনেটের ব্যবহারের সুযোগ পর্যন্ত ছিল। এরকমই অপর এক ঘটনা হচ্ছে নাতাশা ক্যাম্পুসের। অস্ট্রিয়ান মেয়ে নাতাশা ক্যাম্পুস মাত্র 10 বছর বয়সে এক ব্যক্তি দ্বারা অপহৃত হয় এবং প্রায় 8 বছর পর সে যখন পালায়, তার অপহরণকারী মাত্র কয়েক ঘন্টার মধ্যে রেলের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাতাশা সেই মৃত্যুতে শোকার্ত হয়ে ওঠে। পরবর্তীতে সে তার অপহরণকারী সম্পর্কে লিখেছেন, আমি তার জন্য অনেক দুঃখ পাচ্ছি, সে খুব দুঃখী একটা মানুষ ছিল। এরপর আসি মেরি ম্যাকাইলোরির স্টোরিতে। 1933 সালে মে মাসের 27 তারিখে সন্ধ্যায় যখন বছর 25-এর মেরি ম্যাকাইলোরি তার বাবার বাড়িতে স্নান করছিলেন, তখন হঠাৎ 4 জন লোক দ্বারা তিনি অপহৃত হন। ওই 4 জন লোকের মধ্যে 2 জন তার নিজের ভাই ছিল।
জর্জ এবং ওয়াল্টার ম্যাকজি। লোকগুলো তালা ভেঙে ঘরে ঢোকে এবং মেরির জামাকাপড় পরা পর্যন্ত অপেক্ষা করে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় শহর থেকে দূরের এক বাড়িতে এবং তাকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়। মেরির বাবা ধনী রাজনীতিবিদ হওয়ায় অপহরণকারীরা $60,000 মুক্তিপণ চায়। পরে $30,000 মেরিকে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে অপহরণকারীদের 3 জন ধরা পড়ে এবং আশ্চর্যের বিষয় এই যে ম্যারি তখন অপহরণকারীদের পক্ষ নিয়ে বলে যে তারা বন্দিদশায় তার খুব খেয়াল রাখত। এমনকি তাদের মধ্যে একজন তাকে ফুলও এনে দিয়েছিল। যখন বিচার শেষে 3 জনকে কঠোর শাস্তি দেওয়া হয়, মেরি তখন অপরাধ বোধে কুঁকড়িয়ে ওঠে। মেরি প্রকাশ্যে তার প্রতি সহানুভূতি জানাতে থাকে এবং আদালতকে অনুরোধ করে যে তাদের শাস্তি যেন কমিয়ে দেওয়া হয়। পুরো বিচার এবং কারাবাসের সময়টা মেরি ম্যাকজি ভাইদের পাশে থাকে, তাদের সাথে নিয়মিত দেখা করে, এমনকি তাদের জন্য উপহার পর্যন্ত সে নিয়ে যেত জেলে। বিশ্বকে অবাক করে দিয়ে তার জীবনের বাকি ঘটনাগুলো ঘটতে থাকে। জীবনের এই কঠিন অগ্নিপরীক্ষা ম্যারিকে মাল্টিপল নার্ভাস ব্রেকডাউনের দিকে নিয়ে যায়। 1939 সালে বাবার মৃত্যুর পর তার মানসিক অবস্থা আরও ভেঙে পড়ে। 1940 সালের 21শে জানুয়ারি মেরি আত্মহত্যার মাধ্যমে পৃথিবীকে বিদায় জানায়। আর যাবার সময় তার সুইসাইড নোটে লিখে যায়, আমার 4 জন অপহরণকারী সম্ভবত পৃথিবীতে একমাত্র মানুষ যারা আমায় পুরোদস্তুর বোকা ভাবেনি। এরপর আরও একটি বিখ্যাত ঘটনা আমরা এখানে জানব। ঘটনাটি হচ্ছে এলিজাবেথ স্মার্ট নামে এক ব্যক্তির। স্টকহোম সিনড্রোম নিয়ে সবচেয়ে বিখ্যাত সাম্প্রতিক এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো এটি। 2002 সালে 5ই জুন নিজের বাড়িতে শোবার ঘর থেকে অপহৃত হয় মাত্র 14 বছর বয়সী এলিজাবেথ স্মার্ট। অপহরণকারী এবং তার স্ত্রী এলিজাবেথকে বন্দি করে রাখে এবং ওই অপহরণকারী এলিজাবেথকে জোর করে বিয়ে করে এবং তার উপর শারীরিক নির্যাতন চালায়। এরপর থেকে প্রায় 9 মাস পর্যন্ত তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হতো। কোনোরকম অবাধ্যতা তার জন্য ভয়ঙ্কর শাস্তি নিয়ে আসত। ধীরে ধীরে এলিজাবেথ একজন আদর্শ বন্দীতে পরিণত হয়। অনেক সুযোগ থাকা সত্ত্বেও এলিজাবেথ পরবর্তী 9 বছরে পালানোর কোনো চেষ্টাই করেনি। এমনকি একবার রাস্তায় এক পুলিশ অফিসারের সাথে কথা হলেও সে তার আসল পরিচয় দেয়নি। পরবর্তীতে তাকে অপহরণকারীদের থেকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয় এবং ঘটনার 7 বছর পরে সে অপরাধীদের চিহ্নিত করতে রাজি হলে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। এই ঘটনাগুলো আমরা জানলাম কিসের জন্য? না, এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে আমরা মানুষের মনের একটা অন্য দিক উন্মোচন করতে পারি। এই ঘটনাতে তাহলে আমরা কি জিনিস দেখতে পেলাম যে ব্যক্তি এই স্টকহোম সিনড্রোমের মধ্য দিয়ে যাবে সে অপরাধীর প্রতি এক ইতিবাচক মনোভাব তৈরি করবে। 2 নম্বর, পুলিশ বা কোনো কর্তৃপক্ষের প্রতি তার নেতিবাচক মনোভাব তৈরি হবে। 3 নম্বর, অপরাধীর আচরণকে যুক্তিসঙ্গত প্রমাণ করার চেষ্টা করবে এবং নিজেকে অপরাধীর অংশ হিসাবে মনে করবে। এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি কেবলমাত্র যে এই সমস্ত মেয়ে বা ছেলের সাথে হয়েছে এরকম কিন্তু ব্যাপারটা নয়। বর্তমান যুগে এর একটি অন্য রূপ দেখা দিচ্ছে। সেটার যদি তুলনা আমরা করি তাহলেই বুঝতে পারবো যে এই বিষয়টা এখন এত কেন গভীরভাবে আমাদের জানা দরকার। বর্তমানে এই সমস্যাটি একটা অন্য রূপে দেখা দিয়েছে, সেটি হচ্ছে ট্রমাটিক বন্ডিং। অর্থাৎ এমন একটা মানুষের সাথে আমরা সম্পর্কে থেকে গেছি যে মানুষটা প্রতিনিয়ত শারীরিকভাবে বা মানসিকভাবে বা উভয়ভাবে আমাদের সাথে খারাপ ব্যবহার করে চলেছে এবং তাকে আমরা আমাদের জীবনে একটা জায়গা দিয়ে রেখেছি এবং বারবার নিজেকে এটাই ভাবাচ্ছি যে সেই মানুষটা আমার সাথে খারাপ করছে, তার কারণ তার জীবনে এরকম একটা খারাপ কিছু ঘটেছিল, তার সাথে যদি আমি থাকি তাহলে হয়তো আমি তাকে বদলাতে পারবো। এই রকম যে চিন্তাভাবনা, এগুলোকে আমরা স্টকহোম সিনড্রোমের একটা বহিঃপ্রকাশ বলতে পারি। বর্তমান সময়ে এই কারণেই মানুষরা ডোমেস্টিক অ্যাবিউজ হয়। এটি বর্তমান সময়ে স্টকহোম সিনড্রোমের সবচেয়ে বড় উদাহরণ। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি তার সঙ্গী বা সঙ্গিনীর হাতে নিয়মিত শারীরিক বা মানসিকভাবে নির্যাতিত হচ্ছে, কিন্তু তবুও সে সেই সম্পর্ক ছেড়ে যাচ্ছে না। অপরাধী প্রথমে প্রচণ্ড মানসিক চাপ বা শারীরিক আঘাত দেয় এবং পরক্ষণে প্রচণ্ড ভালোবাসা বা সরি বলে উপহার দেয়। এই ওঠানামা ভিকটিমের মস্তিষ্কে বিভ্রান্তি তৈরি করে। ভিকটিম বিশ্বাস করতে শুরু করে যে সেই মানুষটা খারাপ নয়, পরিস্থিতি তাকে হয়তো এমন করছে, অথবা আমি বোধহয় ভুল করেছি বলেই সে আমাকে মেরেছে বা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ভিকটিম তখন নির্যাতনকারীর সামান্য ভালো ব্যবহারকে অনেক বড় করে দেখে এবং তাকে রক্ষাকর্তা হিসাবে বেছে নেয়। অনেক ক্ষেত্রে আবার কর্মক্ষেত্রে শোষণ দেখা যায়, অর্থাৎ ওয়ার্ক প্লেস এক্সপ্লয়টেশন। বর্তমান কর্পোরেট সংস্কৃতিতে অনেক সময় কর্মচারীরা এমন এক ধরনের মানসিক চাপে থাকেন যা স্টকহোম সিনড্রোমের লক্ষণের সাথে মিলে যায়। কীরকম? একজন বস হয়তো তার কর্মচারীকে দিয়ে অতিরিক্ত কাজ করান, জনসমক্ষে অপমান করেন এবং প্রাপ্য ছুটি দেন না, কিন্তু মাঝে মাঝে সামান্য প্রশংসা বা একটি বোনাস দিলে সেই কর্মচারী বসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। কর্মচারী তখন ভাবতে শুরু করেন যে তার বস আসলে তার ভালোর জন্যই কঠোর হচ্ছেন। একে অনেক সময় কর্পোরেট স্টকহোম সিনড্রোম বলা হয়, যেখানে শোষিত ব্যক্তি শোষকের কোম্পানির প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে।
আবার অনেক সময় ডিজিটালি ব্রেন ওয়াশিং করাও হয়ে থাকে, যেটাকে আমরা স্টকহোম সিনড্রোমের আওতায় ফেলতে পারি। কোনো বিশেষ অনলাইন গ্রুপ বা কমিউনিটি যখন তাদের সদস্যদের বাইরের জগৎ থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে ফেলে এবং তাদের শেখায় যে বাইরের সবাই তোমাদের শত্রু, তখন সদস্যরা সেই গ্রুপের নেতার প্রতি একাত্ম হয়ে ওঠে। নেতা যখনই ভুল বা অপরাধ করুন না কেন, অনুসরণকারীরা তাকে রক্ষাকর্তা হিসাবেই ভেবে রাখে। তারা অপরাধীর যুক্তিকেই নিজের যুক্তি হিসাবে গ্রহণ করতে থাকে। আবার বর্তমান সময়ে হিউম্যান ট্রাফিকিংও এক প্রকার স্টকহোম সিনড্রোমের উদাহরণ। পাচারের শিকার হওয়া ব্যক্তিরা প্রায়ই নিজেদের পাচারকারীদের প্রতি এক ধরনের অদ্ভুত নির্ভরতা অনুভব করেন। পাচারকারীরা ভিকটিমের পাসপোর্ট কেড়ে নেয়, তাদের ভাষা বা এলাকা থেকে দূরে সরিয়ে দেয় এবং ভিকটিমের জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যখন বেঁচে থাকার একমাত্র উপায় হয় পাচারকারীর আদেশ পালন করা, তখন ভিকটিম অজান্তেই পাচারকারীর সাথে মানসিকভাবে যুক্ত হয়ে পড়েন, যাতে তাকে অত্যন্ত মেরে ফেলা না হয়। এগুলো হলো বাহ্যিক কারণের ওপরে। এখন আমরা দেখব আমাদের বিভিন্ন যে সম্পর্কের মধ্যে আমরা জড়াই, সেখানে কিভাবে স্টকহোম সিনড্রোম জায়গা করে নিয়েছে। বর্তমানের এই প্রেক্ষাপটে এই স্টকহোম সিনড্রোমের প্রয়োগ মূলত 3টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে রয়েছে। প্রথমত হচ্ছে গ্যাস লাইটিং, যেটি নিয়ে আমি আগেও আলোচনা করেছি। এখানে ভিকটিমকে বিশ্বাস করানো হয় যে তার বিচার বুদ্ধি ভুল এবং অপরাধীই ঠিক। 2 নম্বর হচ্ছে বিচ্ছিন্নতা বা আইসোলেশন। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিগত নিয়ন্ত্রণের মাধ্যমে ভিকটিমকে বন্ধু ও পরিবার থেকে দূরে সরিয়ে রাখা হয়। 3 নম্বর হচ্ছে আর্থিক নির্ভরতা। অর্থনৈতিকভাবে পরাধীন থাকায় ভিকটিম নির্যাতনকারীকে ত্যাগ করার সাহস পায় না। এটা কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন সম্পর্কের মধ্যেও দেখা যায়। অনেক সময় সম্পর্কের ভিতরে এই বিচ্ছিন্নতাও তৈরি হয়। আমরা সামনের পক্ষের মানুষটাকে এতটা আপন করে ফেলি যে আমরা নিজের থেকেই বন্ধু বান্ধব বা পরিবার এখান থেকে দূরে সরে যাই। আবার একজনের উপরে আমরা ডিপেন্ডও হয়ে পড়ি আর্থিকভাবে। অর্থাৎ সেই মানুষটা আমাকে বললেই টাকা দিচ্ছে, তাহলে সে আমার কাছে ভগবান। কিন্তু সেই যে মানুষটা তোমার সাথে অত্যাচার করছে বা তোমার সাথে খারাপ ব্যবহার করছে বা জনসমক্ষে তোমার সাথে খারাপ আচরণ করেছে, এই জিনিসগুলো তোমার চোখে পড়ছে না বা চোখে এসেও তুমি নেগলেক্ট করছো, ইগনোর করছো। এটাও কিন্তু এক প্রকার স্টকহোম সিনড্রোমের লক্ষণ। তাই সমস্ত বিষয়টা পর্যালোচনা করে নিজেকে বোঝাতে হবে যে আমি কি এরকম একটা সমস্যার মধ্যে আছি। যদি থেকে থাকি, সেই সমস্যা থেকে বেরোতে হবে এবং নিজেকে সাহস দেখিয়ে বেরিয়ে আসতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করতে হবে এবং আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সচ্ছল হতে হবে। তবেই এই জায়গা থেকে বেরোনো সম্ভব।